তাহলে কালকের ডিসকাশনস থেকে আমরা এটাই দেখেছিলাম যে তিন ধরনের অ্যাকাউন্ট হয়, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। আজকে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এটা শেলফের মধ্যে থেকে যাবে, অর্থাৎ ব্যালেন্স শিটের মধ্যে থেকে যাবে অ্যাসেট আর লাইবিলিটিসে। আর যেগুলো নমিনাল অ্যাকাউন্ট হবে সেই নমিনাল অ্যাকাউন্টের ফান্ডগুলো বা অ্যাকাউন্টগুলো বা ঘটিগুলো আমরা খালি করে দেবো ট্রেডিং অ্যাকাউন্টে অথবা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে, যাতে নাকি আলটিমেটলি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা একটা বিজনেসে কতটা প্রফিট হলো বা লস হলো সেটা আমরা ডিটারমাইন করতে পারি। কথাটা বুঝতে পারলি? তাই এই কথাটা যাতে মাথায় থাকেই যে বছরের শেষে গিয়ে নমিনাল অ্যাকাউন্ট যতগুলো হবে সেগুলো ক্লোজ হয়ে যায়। কোথায় ট্রান্সফার হয়? কোনো না কোনো একটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, ক্লোজ হয়ে যায়। যেই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে ক্লোজ হয় সেটা নমিনাল অ্যাকাউন্ট নেচারেরই হবে, যেটা ফাইনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে ক্লোজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমরা একটুখানি এই যেগুলো আমরা হোমওয়ার্ক করেছিলাম সেগুলো একবার দেখে নিই। ঠিক আছে, এইবার আরেকটাও যে জিনিসটা মাথায় রাখার দরকার আছে, যত নমিনাল অ্যাকাউন্ট থাকবে সেই নমিনাল অ্যাকাউন্ট কী হয়, এক্সপেন্স হবে, না গেইন হবে, না ইনকাম হবে, এই ধরনের জিনিসগুলো হবে। যদি নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স বোঝায় বা লস বোঝায়, তখন আমরা সেই অ্যাকাউন্টটা সামনে এনে তাকে জিজ্ঞাসা করব যে ভাই, তোর পেছনে যদি আমি টাকাটা খরচ না করতাম তাহলে আমার যেটা বিজনেসের গুডস, দ্যাট ইজ ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটরটা কি তৈরি হতে পারতো? যদি ওই অ্যাকাউন্টটা বলতো যে হ্যাঁ তৈরি হয়ে যেত, কোনো রকম অসুবিধা হতো না, তখন সেটাকে আমি লেস প্রায়োরিটি দিতাম, তখন সেটাকে আমি নিচে বসিয়ে দিতাম, অর্থাৎ সেটা ইনডিরেক্ট নেচারের এক্সপেন্স, সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে এসে পড়বে। আর যদি ওই এক্সপেন্সটা বলতো যে আমাকে ছাড়া তোর বিজনেসের প্রোডাক্ট তৈরি হতো না, কোনো না কোনো জায়গায় আটকে যেত, তখন সেই খরচটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম আর সেটাকে আমি ওপরে বসাতাম ডিরেক্ট এক্সপেন্স হিসাবে, অর্থাৎ কোথায়? ট্রেডিং অ্যাকাউন্টে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কি ক্যাশ ইন হ্যান্ড। তাহলে ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে স্যালারিজ নমিনাল অ্যাকাউন্ট, তার মানে এক্সপেন্স। এবার এটাকে আমি জিজ্ঞাসা করব যে তোর পেছনে যদি আমি খরচ না করতাম বা করি, তাহলে কি আমার বিজনেসের প্রোডাক্টটা তৈরি হবে না? স্যালারি কি বলবি? হয়ে যাবে, কারণ স্যালারি অফিস স্টাফেদের দেওয়া হয়, আর যেটা ফ্যাক্টরি এমপ্লয়িজদের বা লেবারদের দেওয়া সেটাকে বলে ওয়েজেস। তার মানে এইটা হচ্ছে ইনডিরেক্ট নেচারের এক্সপেন্স, তাই এটা আসবে প্রফিট আর লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে। ঠিক আছে, নেক্সট পারচেস। পারচেসটা হচ্ছে গিয়ে র মেটেরিয়াল কিনে নিয়ে আসা, তাহলে এটাকে আমি আবার জিজ্ঞাসা করবো নমিনাল অ্যাকাউন্ট। পারচেস তো নমিনাল অ্যাকাউন্ট। এবার জিজ্ঞাসা করবো যে আমি যদি তোর পেছনে খরচ না করতাম তাহলে কি আমার বিজনেসের প্রোডাক্ট তৈরি হতো না? তখন পারচেস এখন বলতো যে না, হতো না। তুমি যদি র মেটেরিয়ালসে না কেনো তাহলে হবে কোথা থেকে প্রোডাকশন? তার মানে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট সাইডে। নেক্সট হচ্ছে সেলস রিটার্ন। সেলস রিটার্ন বলতে কি বোঝায়? যে সেলসটা করেছিল, যেরকমভাবে আমি ধরে নিই অরিন্দম অ্যান্ড কোম্পানি 100 টাকার মাল বিক্রি করেছিল, তার মধ্যে 10 টাকা ফিরে এসে পড়েছে, তাহলে অরিন্দম তো বলতে পারে যে আমার নেট সেল হচ্ছে 90, তার মানে যেটা সেল তার থেকে এই সেলস রিটার্নটা মাইনাস করে নেট সেলটা দেখাতে পারে। বুঝতে পেরেছিস? আচ্ছা, সেলস রিটার্নের আরেকটাও নাম হয়, সেই নামটা হচ্ছে গিয়ে রিটার্ন ইনওয়ার্ড। মানেটা হচ্ছে আজকে তুই যখন বিক্রি করেছিলি তখন মালটা বাইরের দিকে গেছিল, ঠিক আছে, এইবার কি হচ্ছে, মালটা ভেতরের দিকে আসছে। কি কারণে আসছে? রিটার্ন হওয়ার জন্য আসছে। এই যে ইনওয়ার্ড, আউটওয়ার্ড, এই কথাগুলো আসে গুডসের মুভমেন্টের ওপর, অর্থাৎ যে গুডসটা তার মুভমেন্টের ওপর এই ধরনের ওয়ার্ডসগুলো আসে। তাহলে রিটার্নটা ইনওয়ার্ড মানে ভেতরের দিকে আসছে। সে ভেতরের দিকে আসবে কখন? যখন নাকি তুই মালটা বিক্রি করেছিলি আগে, তখন বাইরের দিকে গেছিলো, এখন ভেতরের দিকে আসছে। তাই যেটা সেলস রিটার্ন সেটাই হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড। ঠিক একইভাবে যেটা রিটার্ন আউটওয়ার্ড সেটাই হচ্ছে পারচেস রিটার্ন। অর্থাৎ তুই পারচেস করেছিলি, মালটা আগে ভেতরে এসেছিলো, এবার মালটা বাইরের দিকে যাচ্ছে, তার মানে রিটার্ন আউটওয়ার্ড, বাইরের দিকে। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা? এইবার আরেকবার বলে দিই, এই যে এখানে যেটা দেওয়া আছে সেলস রিটার্ন, আজকে অরিন্দম অ্যান্ড কোম্পানি 100 টাকার মাল বিক্রি করেছে। এবার অরিন্দম সেই মালের মধ্যে যদি 10 টাকার মাল ফেরত পেয়ে যায়, তার মানে রিটার্ন ইনওয়ার্ড যদি হয় বা যদি সেলস রিটার্ন হয়, অরিন্দম তো একটা কথা বলতেই পারে যে আমার নেট সেল তাহলে 90। কথাটা বুঝতে পারলি? আজকে এই সেলস রিটার্নটাকে না অরিন্দম দু রকমভাবে ট্রিট করতে পারে, সেটা একটুখানি দেখাই। দেখ কীভাবে আমরা দুভাবে দেখাতে পারি সেলস রিটার্ন।
একটা হচ্ছে সেলস রিটার্নটা হচ্ছে ধর সেল 100 লেস রিটার্ন 10 90 দেখাতে পারি, ঠিক আছে। আরেকটাও দেখাতে পারি আরেকটা পদ্ধতিতে, সেটা হচ্ছে গিয়ে বাই সেল 100 দেখিয়ে দিলাম, বাই সেল 100, আর সেলস রিটার্ন নমিনাল অ্যাকাউন্ট লস তাই ডেবিট, তাই তো। তাহলে এইখানে টু সেলস রিটার্নও আমরা 10 করতে পারি। আলটিমেটলি ইন নেটে কত ইম্প্যাক্ট পড়লো, 90 তো ইম্প্যাক্ট পড়লো এই সাইডে, কথাটা বুঝতে পারলি। এইখান থেকে যেরকম মাইনাস করে 90 দেখালাম, এখানে আমি ক্রেডিট করলাম কত 100, এখানে আমি ডেবিট করলাম কত সেলের এগেনস্টে 10, তাহলে ইন নেটে 90 তো ক্রেডিটেই পড়লো না, বুঝতে পারলি। আমরা দুভাবেই দেখাতে পারি, কিন্তু আমরা কিভাবে দেখাবো, এইভাবে দেখাবো। নেক্সট কি, সেলস রিটার্ন তাহলে হয়ে গেল, আমরা দুভাবে দেখাতে পারি, কীভাবে দেখাতে পারি সেটা দেখিয়ে দিলাম। নেক্সট হচ্ছে সান্ড্রি এক্সপেন্সেস। সান্ড্রি এক্সপেন্সেস বলতে বোঝা আদার এক্সপেন্সেস, তার মানে আদার এক্সপেন্সেস মানে অন্যান্য, তার মানে ইনডিরেক্ট নেচার, এটা তো ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে, তার মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে। নেক্সট ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স। আজকে ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্সের সাথে প্রোডাক্টের কী সম্পর্ক, আজকে তুই মালটা তৈরি করেছিস, বিক্রি করেছিস, তারপর ইন্স্যুরেন্স করেছিস, তারপর বিক্রি করে ইনকাম হয়েছে, তারপর ট্যাক্স দিয়েছিস, তার মানে মাল তো আগেই তৈরি হয়ে গেছে, তার মানে পিএল এর ডেবিট। খুব সুন্দর একটা কোশ্চেন করলো অরিন্দম, যে নমিনাল অ্যাকাউন্টের এক্সপেন্স লস হলে তো এই কোশ্চেনটা করে আমরা ট্রেডিংয়ের ডেবিট না পিএল এর ডেবিটে যাবে সেটা ডিটারমাইন করব। একদম ঠিক অরিন্দম, একদমই ঠিক। যদি ইনকাম গেইন হয় সেটাকে তো এই কোশ্চেনটা করবো না, সেটাকে তো অন্য কোশ্চেন করব, বা কোশ্চেনই করবো না, সেটা তো একটাই জিনিস দেখবো, যে আজকে সেল করে যে বিজনেসের প্রোডাক্ট সেটা সেল করে যে ইনকাম, সেটাই শুধুমাত্র ডিরেক্ট ইনকাম, বাদ বাকি একটা বিজনেসের যা ইনকাম হয় সেগুলো সমস্ত কিছু ইনডিরেক্ট ইনকাম, তাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কেসে এসে পড়ে, তাই না, কালকে আমরা ডিসকাস করেছিলাম। ভেরি গুড কোশ্চেন। এবার পরেরটা দেখি, ব্যাড ডেট, মানে মালটা বিক্রি করেছিলাম ডেটার্সকে, সে টাকা দেয়নি, তার মানে প্রোডাক্ট তো আগে তৈরি হয়ে গেছে, তো তার মানে এটা হচ্ছে লস, ব্যাড ডেট লস, নমিনাল লস, আর প্রোডাক্ট আগেই তৈরি হয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট নেচারে, তাই এটা কোথায় আসবে, পিএল এর ডেবিট। নেক্সট ইনভেস্টমেন্ট, আজকে একটা বিজনেস, তার কাছে যে টাকাটা থাকে সেটা কি করে অন্য জায়গাতে লাগিয়ে দিতে পারে, তো সেখান থেকে তারা কী পাবে, ইন্টারেস্ট পাবে বা বিভিন্ন ধরনের বেনিফিট পাবে, তাই ইনভেস্টমেন্টটা কি, অ্যাসেট, ঠিক আছে। ডেটার, যার কাছ থেকে আমরা টাকা পাবো, ক্রেডিটে মাল বিক্রি করেছি যার থেকে টাকা পাবো তাকে বলা হয় ডেটার, তো সেটা কোথায় এসে পড়বে, সেটা অ্যাসেট সাইডে এসে পড়বে। আচ্ছা একটা জিনিস এখানে বুঝে নে, সেটা হচ্ছে আমরা এটা পড়েছি, জেনেছি যে পার্সোনাল অ্যাকাউন্ট আর যে রিয়েল অ্যাকাউন্ট তার ব্যালেন্সগুলো থেকে যায় শেলফের মধ্যে, আমরা রেখে দিই, পরের বছর সেটাকে টেনে আমরা পরের বছর ট্রানজ্যাকশন করা স্টার্ট করি, তাই তো। তো একটা জিনিস জানার আছে, তাহলে টাইপস অফ অ্যাকাউন্ট অনুযায়ী কোন কোন জিনিসগুলো ব্যালেন্স শিটের মধ্যে আসে। অ্যাসেট বলতে তো পরিষ্কার আমরা জানি রিয়েল অ্যাকাউন্ট আসবে এই দিকটায়, ঠিক আছে। আর লাইবিলিটিসগুলো কভার হয় কোন অ্যাকাউন্টের মধ্যে, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে, যেমন আউটস্ট্যান্ডিং, ওয়েজের স্যালারিজ, তাই তো। তারপর আমরা আউটস্ট্যান্ডিং বোনাস, ঠিক আছে। তারপর হচ্ছে কি ক্রেডিটার, ক্রেডিটার মানে কি যে ধারে মাল দিয়েছে, সেটা ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টে হতে পারে, এপিও হতে পারে, সে গিভার তাই ক্রেডিট, তো তার মানে লাইবিলিটিতে কভার হয় কি পার্সোনাল অ্যাকাউন্ট, অর্থাৎ বিজনেস যাকে টাকা দেবে, যেমন ক্যাপিটাল, এটাও লাইবিলিটি বিজনেসের পয়েন্ট অফ ভিউতে, একটা বিজনেসের পয়েন্ট অফ ভিউতে যদি ভাবিস, তার মানে অরিন্দম অ্যান্ড কোম্পানি অরিন্দমের থেকে টাকা নিয়েছে, সেটা রিটার্ন তো করবে, তো সেটা ক্যাপিটাল হচ্ছে একটা লাইবিলিটি বিজনেসের পয়েন্ট অফ ভিউতে, সেটা ওনার হোক যাই হোক, ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক যাই হোক। আরেকটাও যেটা অ্যাসেট সাইডে আসে সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টও অ্যাসেট সাইডে আসে, কীরকম, যার মধ্যে আসবে ডেটার, বুঝতে পারলি। ডেটার মানে কি, যাকে তুই মালটা বিক্রি করেছিস, জার্নালটা আমরা কী করতাম, জার্নালটা আমরা করতাম এপিএ অথবা এনপিএ, রিসিভার তাই ডেবিট, তার জন্য সেটা আমরা পার্সোনাল অ্যাকাউন্টে করতাম, আর যেহেতু আমি টাকাটা পাবো তাই সেটা হচ্ছে আমাদের বিজনেসের পয়েন্ট অফ ভিউতে অ্যাসেট। তার মানে আমরা এটা দেখলাম যে ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে শুধু পার্সোনাল অ্যাকাউন্ট আসে, আর অ্যাসেট সাইডে রিয়াল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট দুটোই আসে। কোনো অসুবিধা আছে, বুঝতে পেরেছিস তো। তারপর কি আছে,
ওপেনিং স্টক, ওপেনিং স্টকটা কি? ওপেনিং স্টক তাহলে এই জায়গায় ধর র মেটেরিয়ালের ওপেনিং স্টক, তাহলে আজকে যদি র মেটেরিয়ালের ওপেনিং স্টকটা না থাকে তাহলে তোর বিজনেসে কি প্রোডাক্টটা তৈরি হবে? তৈরি হবে না, ঠিক আছে? তো সেই কারণে সেটা কোথায় এসে পড়বে? ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট সাইডে। আচ্ছা, তারপর ড্রয়িংটা কি করব? ড্রয়িংটা আমরা ক্যাপিটাল, মানে আজকে ওনার যে টাকাটা দেয়, ধর এখানে বুঝিয়ে দিচ্ছি, ধর এইখানে ক্যাপিটাল দিল অরিন্দম অ্যান্ড কোম্পানি 100 টাকা, তার মধ্যে থেকে ও ড্রয়িং করে নিল 10 রুপিস, তাহলে 90 থাকবে। তো তার মানে আমরা তো জানি বিজনেসে যখন টাকা দেয় ওনার তখন সেটাকে ক্যাপিটাল বলে, আর যখন বিজনেস থেকে ওনার কোনো টাকা তুলে নেয় সেটাকে ড্রয়িং বলে। তাই বেস্ট হবে ড্রয়িংটাকে আমরা কোনখান থেকে মাইনাস করে দেবো? ক্যাপিটাল থেকে মাইনাস করে দেবো, তাহলে ওনারের কত টাকা রয়েছে বিজনেসে সেটা বেরিয়ে আসবে। যেমন সেলে থেকে আমরা সেলস রিটার্ন মাইনাস করি, বা পারচেস থেকে পারচেস রিটার্ন মাইনাস করি। বুঝতে পেরেছিস? তাহলে ড্রয়িংয়ের কি অ্যাডজাস্টমেন্ট হবে বুঝে গেছি। ফার্নিচার বিজনেসের পয়েন্ট অফ ভিউতে এটা অ্যাসেট, রিয়াল অ্যাকাউন্ট, তো সেটা অ্যাসেট সাইডে চলে যাবে। বিল সিসেবল, বিল সিসেবল কথাটার মানে কি একটুখানি শুনে রাখ। ধর আজকে আমি এইখানে যারা রয়েছে তাদের প্রত্যেকে আমি মাল বিক্রি করি ধারে। এইবার মাল বিক্রি করার পর আমাকে একজন টাকা দিতে খুব লেট করেছে, সেটা হচ্ছে পীয়ূষ। টাকা দিচ্ছে না, 1 মাস বাদে দেওয়ার কথা ছিল, দেয় না দেয় না দেয় না দেয় না, আর সবাই আমাকে ঠিক টাইম মতন টাকা দিয়ে দিয়েছে, মাল বিক্রি করেছি। এইবার 1 মাস বাদে তোরা আবার মাল আমার কাছে কিনতে এসছিস, আর পীয়ূষ আমাকে টাকা দিয়েছে 3 মাস বাদে। এবার যখন পীয়ূষ আবার তোদের সাথে আসবে মালটা কেনার জন্য ধারে, আমি আর ওকে মালটা দেবো না? আমার তো কনফিডেন্স নড়ে গেছে ওর ওপরে। তখন আমি বললাম, না পীয়ূষ, আমি তোকে আর মাল দেবো না। তখন এবার পীয়ূষ টাকা দিয়ে দিয়েছে 3 মাস বাদে। এইবার তারপরে পীয়ূষকে বললাম, না আমি তোকে টাকা দেবো না, আমি তোকে এখন মাল দেবো না। তখন বলে, না দাদা প্লিজ দাও, আমার ক্লায়েন্ট ওখানে দাঁড়িয়ে রয়েছে, তোমাকে আমি জাস্ট কালকে এসে টাকাটা দিয়ে দেবো। কিন্তু আমি তো আর ভরসা করতে পারছি না। তখন আমি ওকে বললাম, তাহলে একটা কাজ কর, তোর সাথে আমি একটা লিগাল এগ্রিমেন্ট করবো, মানে ওখানে আমি একটা ক্লিয়ারলি একটা জায়গায় লিখবো যে আমি এই ডেটে তোকে এত টাকার মাল বিক্রি করছিস, তুই আমাকে এই ডেটে টাকাটা পেমেন্ট করবি। তখন আমি এটা একটা জিনিস লিখলাম, যেটা আমি তোদের জন্য আলাদা জনের জন্য আমি করলাম না, কিন্তু আমি ওর জন্য করলাম। করে আমি বললাম, এই এখানে সই কর। ও সই করে দিল, একটা কপি ওর কাছে, একটা কপি আমার কাছে রেখে দিলাম। আমার কাছে যে কপিটা রইলো সেটা তো আমার কাছে একটা অ্যাসেট, লিগাল পাওয়ার। যদি আমাকে এইবার এই সেলের এগেনস্টে টাকাটা ঠিক টাইম মতো না দেয়, তাহলে আমি এর এগেনস্টে লিগাল স্টেপ নিতে পারবো। ঠিক আছে, তার মানে এইটা যেহেতু আমাকে একখানা পাওয়ার দেয়, তাই এটা আমার কাছে কি অ্যাসেট, এইটাকেই বলা হয় বিলস রিসিভেবল। তাহলে আমার দিক দিয়ে এটা বিলস রিসিভেবল। আর সেম একটা কপি ওর কাছেও রয়েছে, পীয়ূষের কাছেও রয়েছে। পীয়ূষ সেটাকে প্রত্যেক দিন দেখবে আর কষ্ট পাবে, আর কোনোভাবে আমি লেট করতে পারবো না, এবার আমাকে এটা দিতেই হবে ঠিক টাইম মতন। তার মানে সেটাকে বলা হবে, সেই বিলের এগেনস্টে কী করতে হবে, পে করতে হবে তোকে, এটাকে বলা হবে বিলস পেবেল। কথাটা বুঝতে পারলি? তাহলে আমার দিক দিয়ে যেটা বিলস রিসিভেবল সেটাকে কী বলা হবে, অ্যাসেট বলা হবে, তাই তো? এটা হচ্ছে অ্যাসেট। আচ্ছা, একটা জিনিস দাদা মনে রাখবি, আজকে এই যে বিলস রিসিভেবল, এটা অবশ্যই অ্যাসেট, এটা বুঝে নিয়েছিস। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখ, এই বিলস রিসিভেবল যে ক্রিয়েট হয় বা জেনারেট হয়, সেটা কোথা থেকে জেনারেট হয় বলতে পারবি? ডেটার্সের থেকে। আজকে আমি প্রথমে তো মালটা বিক্রি করেছিলাম, ধর আজকে আমি যেরকম পীয়ূষের সাথে করলাম, আমার কেন জানি মনে হলো জিতকে তো প্রথমে আমি মালটা বিক্রি করে দিলাম, মানে জিতে তখন স্ট্যাটাস কী ছিল আমার কাছে, ডেটার্স। জিত এখন ডেবিট টু সেল, মানে জিতে থেকে আমি টাকা পাবো। এবার কেন জানি আমার মনে হলো যে জিতো মনে হয় এবার আমাকে ঝোলাবে। আমি সাথে সাথে কি করলাম, ওর সাথেও একটা আমি লিগাল এগ্রিমেন্ট করলাম। সাথে সাথে ও কিন্তু আর ডেটার থাকবে না, তখন ও কিসে কনভার্ট হয়ে যাবে, বিলস রিসিভেবলে কনভার্ট হয়ে যাবে। কারণ আজকে একজনের এগেনস্টে তো কখনো আমার দুটো অ্যাসেট হতে পারে না, ডেটার্সে একটা, বিলস রিসিভেবলসে একটা, কখনো তো হতে পারে না। তার মানে ডেটার্সটা তখন কনভার্ট হয়ে কি হয়ে যাবে, বিলস রিসিভেবল। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে বিলস রিসিভেবল কোথা থেকে তৈরি হয়, ডেটার্স থেকে তৈরি হয়। আচ্ছা, একটু আমি জার্নালটা দেখিয়ে দিই। দেখ, তাহলে একটা জার্নাল দেখায়, ধর ফার্স্টে আসছে ক্রেডিট সেল। তো যখন ক্রেডিট সেল, এটা আমার পয়েন্ট অফ ভিউতে ভাববি, তাহলে সেই ক্ষেত্রে আমি কাকে বিক্রি করলাম, মানে আমি এখানে পীয়ূষের কথাটা বলছি না, এখানে আমি কথাটা বলছি জিতের, মানে যে পরে গিয়ে ডেটার্স থেকে বিলস রিসিভেবলে কনভার্ট হলো। তাহলে প্রথমে জিত অ্যাকাউন্ট ডেবিট, জিত ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট, রিসিভার তাই ডেবিট, টু সেল নমিনাল অ্যাকাউন্ট, ইনকাম তাই ক্রেডিট, 100 টাকা 100 টাকা। ঠিক আছে,
এবার জিতের সাথে আমি কী করলাম, একটা এগ্রিমেন্ট করলাম, কারণ জিতকে কোনো একটা জায়গায় আমার যেন আর বিশ্বাস হচ্ছে না, পিউষের মতন আমার ঝুলিয়ে দিতে পারে। ঠিক আছে, এই কারণে আমি কী করলাম, জিতের সাথে একটা লিগাল এগ্রিমেন্ট করলাম আর ইয়ে করে দিলাম, একটা কপি ওর কাছে দিয়ে দিলাম, একটা কপি আমার কাছে রেখে দিলাম। তখন এইটার জন্য মানে বিআর ক্রিয়েট হচ্ছে এবার। ঠিক আছে, তো সেই জায়গাটায় জার্নাল কি আসবে, এই যে জিত, তখন এই ঘটিটাকে তো উল্টাতে হবে, কারণ এর তো আর কোনো রকম এক্সিস্টেন্স থাকবে না। ঠিক আছে, তাহলে আজকে এটা ডেবিট হয়েছিল, তাই এটাকে কাটতে হবে। কাটার জন্য আমরা কি করব, টু জিত অ্যাকাউন্ট করে দেবো। আর এটার পরিবর্তে আমি কি পাচ্ছি, একটা অ্যাসেট পাচ্ছি, যেই অ্যাসেটটা কি, বিলস রিসিভেবল। তার মানে হচ্ছে বিআর অ্যাকাউন্ট ডেবিট টু জিত। বুঝতে পারলি, বিআর রিয়াল অ্যাকাউন্ট কামস ইন ডেবিট। ঠিক আছে, তাই এটা ডেবিট হলো। আর যেহেতু এটার আর কোনো এক্সিস্টেন্স থাকবে না এই অ্যাসেটের, তাই এটাকে ক্রেডিট করলাম। কেন, কারণ আমরা জানি যে লাইবিলিটিগুলো ভুলবি না কখনো, লাইবিলিটি সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, তাই যদি আরও বাড়াতে হয় ক্রেডিট করতে হবে, যদি কমাতে হয় ডেবিট করতে হবে। অ্যাসেটের সবসময় ডেবিট ব্যালেন্স হয়, যদি বাড়াতে হয় ডেবিট করতে হবে, যদি কমাতে হয় ক্রেডিট করতে হবে। তাই তো, এটা তো বুঝেছি। তো সেই কারণে আজকে যেহেতু জিতের ডেবিট ব্যালেন্স, যেহেতু আমার অ্যাসেট, তো এটাকে যদি কমাতে হয় তাহলে কী করতে হবে, জিতকে ক্রেডিট করতে হবে কাটার জন্য। বুঝতে পারলি, ঘড়িটাকে উল্টাতে হবে, ঘড়িটা এখান থেকে এখানে এসে বললো ফান্ডটা। ক্লিয়ার? ঠিক একইভাবে যেরকমভাবে আমরা বেস রিসিভেবলটা পাই ডেটার্সের কাছ থেকে, ঠিক একইভাবে আমরা সেরকমভাবেই আজকে বিলস পেবেল, এটা আবার যদি জিতের দিক দিয়ে ভাবিস, এটা যদি জিতের দিক দিয়ে ভাবিস, তাহলে বিলস পেবেলটা কোথা থেকে ক্রিয়েট হয়, ক্রেডিটার্স থেকে। মানে কি, একটুখানি দেখে দিই জিতের পয়েন্ট অফ ভিউতে। যখন আমার থেকে কিনলো তখন ও কী করেছে, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু দাদা করেছে, দাদা ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট গিভারতে ক্রেডিট। এইবার এই দাদা যেটা ক্রেডিটার, সেটার পরিবর্তেও কী দিচ্ছে, বিলস পেবেল দিচ্ছে। ঠিক আছে, তার মানে এইটা একটা লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে, আর এইটার পরিবর্তে তাই এবার দাদাকে কি করবে, দাদা অ্যাকাউন্টকে কাটার জন্য ডেবিট করবে আর বিপিটাকে ক্রেডিট করে দেবে। বুঝতে পেরেছিস কোনো রকম অসুবিধা? এই তো দেখ না, আমি লিখলাম জিতের হয়ে ভাবতে হবে জিনিসগুলো। পয়েন্ট অফ ভিউটা খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিং করার জন্য। এর মধ্যে কোনো অসুবিধা আছে? তাহলে আমরা বুঝতে পারলাম বিলস রিসিভেবল। ঠিক আছে, এটা সম্পর্কে সমস্ত কিছু বুঝলাম। ক্যাপিটাল, ক্যাপিটাল কি, একটা বিজনেসের পয়েন্ট অফ ভিউতে লাইবিলিটি, যেটা ওনারকে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা লাইবিলিটি সাইডে আসবে। ব্যাঙ্ক ওভারড্রাফট, ব্যাঙ্ক ওভারড্রাফট কথাটার মানে কি, ব্যাংকের থেকে বেশি টাকা তুলে নেওয়া। যেমন ধর আজকে অরিন্দম অ্যান্ড কোম্পানি আমাকে একখানা চেক পেমেন্ট করেছে, ঠিক আছে, আমি ওর ক্রেডিটার। এইবার চেকের অ্যামাউন্ট হচ্ছে কি 15,000, ব্যাঙ্কে ওর ব্যালেন্স রয়েছে 10,000। তাহলে যেহেতু ওর বিজনেসটা খুব রেপুটেড একটা বিজনেস, তো সেখানে ব্যাঙ্ক কী করলো, এক্সট্রা 5,000 দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে জিজ্ঞাসা করে যে আমি কিন্তু এক্সট্রা আপনার 5,000 দিয়ে দিচ্ছি, আপনি কিন্তু পরে গিয়ে যতদিন বাদে দেবেন ওই 5,000-এর উপর ইন্টারেস্ট সমেত আমাকে দিয়ে দেবেন। এবার যদি ব্যাঙ্ক এই টাকাটা না দিত আমাকে, তাহলে কী হতো, ওর বিজনেসের রেপুটেশনস খারাপ হতো, চেকটা বাউন্স হয়ে যেত। তো সেই রেপুটেশনসটা যাতে খারাপ না হয়, ব্যাঙ্ক কী করে, অতিরিক্ত টাকা দিয়ে দেয়, যদি বিজনেসম্যানটা সেরকম বড় মাপের হয়। তো এই যে অতিরিক্ত টাকা যেটা ব্যাংকের থেকে তুলে নেওয়া হয়, সেটাকে বলা হয় ব্যাঙ্ক ওভারড্রাফট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লাইবিলিটি। হ্যাঁ, নেক্সট সেল। সেল ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে ডিরেক্ট ইনকাম। খুব ভালো প্রশ্ন করেছে পিয়ুষ, যে চেক বাউন্স কথাটার মানে অ্যাকচুয়ালি কি। দেখ, আজকে ও আমাকে যখন অরিন্দম টাকাটা পেমেন্ট করেছে চেকের মাধ্যমে 15,000, তো এই 15,000টা আমি কী করবো, আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিপোজিট করব। আমার ব্যাঙ্ক কী করবে, অরিন্দমের ব্যাঙ্কে যাবে, গিয়ে বলবে যে আপনার একজন অ্যাকাউন্ট হোল্ডার 15,000 আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারকে পে করেছে, আপনি দিয়ে দিন। তারপর অরিন্দমের ব্যাঙ্ক কী বলবে, কিভাবে দেব, আমার যে অ্যাকাউন্ট হোল্ডার আপনাকে পেমেন্ট করেছে আপনার ক্লায়েন্টকে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই তো রয়েছে 10,000, তো আমি দেবো কীভাবে 15,000? তখন ওর ব্যাঙ্ক কী বলবে, নর্মাল কন্ডিশন যদি ব্যাঙ্ক ওভারড্রাফট ফেসিলিটি না থাকে, তখন ওর ব্যাঙ্ক বলবে যে দিতেই তো পারবো না, আপনি নিয়ে চলে যান এই চেকটা। আর আপনার ক্লায়েন্টকে কি বলবেন, যে যে পেমেন্ট করেছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অত টাকাই নেই। এটাকে বলা হচ্ছে চেক বাউন্স। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট পারচেস রিটার্ন, পারচেসের থেকে মাইনাস করে দেবো, বা পারচেসের থেকে মাইনাস করা যায় আর উল্টো দিকে লেখাটা একই, ইননেটে গিয়ে সেমি পড়বে, যেমন সেলস রিটার্নে করেছিলাম।
রিজার্ভ ফর ব্যাড ডেট। এই রিজার্ভ ফর ব্যাড ডেটটা কি, যে ভবিষ্যতে যদি কোনো একখানা লস হওয়ার ব্যাপার থাকে, যেরকম ব্যাড ডেট, ঠিক আছে, যেমন ধর একটা আমি এক্সাম্পল দিয়ে বলি, যে ধর আজকে পিয়ুষদের বাড়িতে কোনো একখানা অনুষ্ঠান হবে, এবার এই হাত ধোয়ার জন্য তো আগের থেকে একটা জল তৈরি করে রাখবে, জল একটা জমিয়ে রাখবে, যে খাওয়া দাওয়া হবে তারপর হাতটা ধুতে হবে। তো সেরকমভাবেই আজকে ব্যাড ডেট হচ্ছে একখানা বিজনেসের খারাপ জিনিস। এবার এইগুলো কখনো অ্যাকাউন্টসে থাকা ভালো না, তো সেগুলোকে কী করতে হবে, ধুয়ে বার করতে হবে। তো আগের থেকে সেই ধুয়ে বার করার জন্য আলাদাভাবে একখানা ফান্ড তৈরি করে রাখা হয়। কথাটা বুঝতে পেরেছিস? সেই ফান্ডটার নাম হচ্ছে গিয়ে রিজার্ভ ফর ব্যাড ডেট। এটা সম্পর্কে আমরা আরও ইন ডিটেলসে জানবো, কিন্তু আপাতত এটা আমরা জেনে রাখি যে এটা অ্যাকাউন্টে, তোর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে আসে। বুঝতে পেরেছিস? রিজার্ভ ফর ব্যাড ডেট বা হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেট, এটা ঠিক আছে, আরও এটা ইন ডিটেলসে জানার আছে। তারপর যে কমিশন, এইবার একটা মজার জিনিস দেখ, এখানে কমিশন, এই যে কমিশনটা, সেই কমিশনটা বিজনেস দিতেও পারে, যদি দেয় তাহলে এক্সপেন্স, আবার নিতেও পারে, তাহলে সেটা ইনকাম। তো এইখানে আমি বুঝবো কিভাবে যে এই কমিশনটা ইনকাম না এক্সপেন্স? এই দেখ এখানে কি আছে, কমিশন, ক্রেডিট, এগুলো ইন্টারপ্রিট করতে শিখতে হবে। কমিশন কি, নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট ক্রেডিট হলে কি হয়, গেন হয়, ইনকাম হয়। নমিনাল অ্যাকাউন্ট ক্রেডিট হওয়া মানে ইনকাম হয়, তার মানে এই যে এই কমিশন ক্রেডিট সাইডে থাকা মানে সেটা কি বোঝাচ্ছে, ইনকাম বোঝাচ্ছে। আর এটা কোন নেচার অফ ইনকাম, ইনডিরেক্ট নেচার, তো এটা কোথায় এসে পড়বে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে। বুঝতে পেরেছিস? ধর দাদা এরকম আছে, ট্রায়াল ব্যালেন্সে শুধু ডিসকাউন্ট বলে আছে, ডেবিটে 1000, ক্রেডিটে 2000, বুঝবো কিভাবে কোনটা ডিসকাউন্ট অ্যালাউড আর কোনটা ডিসকাউন্ট রিসিভড? দেখ এই যে ডিসকাউন্ট, এটা দুবার লেখেন, এই যে ডিসকাউন্ট রিসিভড আর ডিসকাউন্ট অ্যালাউড। এবার কিভাবে বুঝবো কোন অ্যামাউন্টটা কি? তোরা একদম সঠিক বলেছিস। আজকে ডিসকাউন্ট হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট ডেবিট মানে কি বোঝায়, লস বোঝায়। তাহলে কোন ডিসকাউন্টে লস হয়, ডিসকাউন্ট দিলে লস হয়, তার মানে এইটা বোঝাচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড, ঠিক আছে। আর নমিনাল অ্যাকাউন্ট ক্রেডিট কখন হয়, যখন গেইন হয়, তার মানে এইটা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট রিসিভড, ঠিক আছে, বুঝতে পারলি? ঠিক একইভাবে ধর এখানে রিটার্ন আছে, ঠিক আছে, আবার ধর 1000, 2000, আবার ওই একই রকমভাবে রিটার্ন, নমিনাল অ্যাকাউন্ট ডেবিট হওয়া মানে হচ্ছে লস। তাহলে আমায় বল কোন কোন রিটার্নে লস হয়, সেলস রিটার্নে, তারপরে রিটার্ন ইনওয়ার্ড। আর কোন রিটার্নে গেইন হয়, ওই যে ফ্লিপকার্ট থেকে কিনেছিস, রিটার্ন পলিসি রয়েছে বলে সেটাকে তুই রিটার্ন করতে পেরেছিস আর টাকাটা তুই পেয়ে গেলি, তার মানে আজকে পারচেজ রিটার্নে আমাদের গেইন হয়, টাকাটা নষ্ট হয় না। বুঝতে পেরেছিস? এরকমভাবে থাকবে, ইন্টারপ্রিট করে বার করে নিবি। তাহলে কমিশন ক্রেডিট, তার মানে এটা হচ্ছে গিয়ে ইনকাম, এটা এসে পড়বে প্রফিট আর লস অ্যাকাউন্টে কে সাইডে। বিলস পেবেল লাইবিলিটি, ঠিক আছে। এবার এইটাই আসি, এইগুলো কি, এগুলো পরে বুঝছি, আগে এগুলো দেখে নিই। ড্রয়িং জানি, জেনারেল এক্সপেন্স জানি, বিল্ডিং জানি, প্ল্যান্ট অ্যান্ড মেশিন জানি, ওপেনিং স্টক জানি, পাওয়ার অ্যান্ড কোল, এটা আসে। পাওয়ার অ্যান্ড কোলটা কি, আজকে একটা ম্যানুফ্যাকচারিং কনসার্নের ফ্যাক্টরির যে মেশিনগুলো চলে সেগুলো এই কারেন্টে চলে না, হর্স পাওয়ারে চলে, এইচপিতে চলে, ঠিক আছে। তো তার মানে ওই কারেন্টগুলো কনজিউম করার জন্য তো ইলেকট্রিসিটি পে করতে হয়, তো সেইটার জন্যে যেটা করতে হয় সেটাকে বলা হয় পাওয়ার অ্যান্ড কোল। আবার কিছু কিছু ফার্নেস চলে তোর কয়লাতে, একদম। আর এইগুলো যদি আমি না করি তাহলে আমার বিজনেসের প্রোডাক্ট তৈরিই হবে না, তার জন্য এটা কোথায় এসে পড়বে, ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট সাইডে। ট্যাক্স ইন্স্যুরেন্স জানি, ওয়েজেসটা ট্রেডিংয়ের ডেবিট, ডেটাস জানি, পারচেজ জানি, মোটর লরি অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট, ক্যাপিটাল লাইবিলিটি, ক্রেডিটার লাইবিলিটি, সেলস ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট সাইড, রিজার্ভ ফর ব্যাড ডেট ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট। তারপর কি আছে, বিলস পেয়েবল লাইবিলিটি, ব্যাঙ্ক ওভারড্রাফট, লোন, লোন লাইবিলিটি। বুঝতে পেরেছিস? আচ্ছা আর কি আছে, পারচেজ জানি, ওপেনিং স্টক জানি, স্যালারি, ট্যাক্স ইন্স্যুরেন্স, সানডি এক্সপেন্স, ক্যারেজ ইনওয়ার্ড, ড্রয়িং, ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক কথাটার মানে হচ্ছে ব্যাংকে যে টাকাটা আমার রয়েছে, অর্থাৎ ব্যাংকে, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। ডেটাস জানি, বিল্ডিং জানি। এই আবার কি, অ্যাক্রুড কমিশন অন 1/4/2016,
এইবার আমরা এইটাকে বুঝবো, অ্যাক্রুড কমিশন অন ডেটটা দেখ 1/4/2016, আর এইখানের বিজনেস ইয়ারটা শেষ কবে? 31/3/2017। খুব ভালো করে বুঝবি প্লিজ, 31/3/2017। তার মানে এই ডেটে বলছে অ্যাক্রুড কমিশন, তার মানে যেই কমিশনটা অ্যাক্রু হয়েছে। অ্যাক্রু কথাটার মানে কি? একটা আমরা পরে ডিসকাস করবো যে অ্যাক্রুয়াল কনসেপ্টে কিন্তু আমরা অ্যাকাউন্টিং করি। অর্থাৎ ধর আজকে একজন প্রত্যেক দিন অফিসে যায়, 1000 টাকা করে তার স্যালারি, মাসের শেষে পায় 30,000 টাকা। তার মানে প্রত্যেক দিন হাজার হাজার হাজার, তার মানে প্রথম দিন গেল 1000 টাকা তার অধিকার তৈরি হলো 1000 টাকার ওপরে, সেকেন্ড দিন গেল 2000 টাকার অধিকার তৈরি হলো, থার্ড দিন গেল 3000 টাকার অধিকার তৈরি হলো। যদিও বা টাকাটা পাবে কবে? একদম মাসের শেষে। এই যে রাইট টু রিসিভ, তার যে রাইটটা অ্যারাইজ হচ্ছে টাকাটা পাওয়ার, ঠিক আছে, সেইটাকে বলা হয় অ্যাক্রু হওয়া। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা? তো এখানে কি বলছে? অ্যাক্রুড কমিশন মানে যেই কমিশনটা ওর অধিকার তৈরি হয়ে গেছে কিন্তু গত বছর পায়নি, তাহলে সেই বছরে, গত বছরে এই অ্যাক্রুড কমিশনটাকে কী হিসেবে দেখিয়ে রেখেছিল? অ্যাসেট হিসেবে দেখিয়ে রেখেছিল। যে আমি গত বছরে, যেমন ধর আজকে এপ্রিল মাসে কমিশনটা পাবে, এপ্রিল মাসের শেষে, তো মার্চ মাসে আমাদের কি শেষ হচ্ছে, মানে গত বছরে যদি তুই ভাবিস জিনিসটা, তাহলে 1/4/15 থেকে 31/3/16 পর্যন্ত এই ডেটে গিয়ে 31 মার্চে দেখাবে যে এতটা কমিশন অ্যাক্রু হয়ে গেছে, অর্থাৎ রাইট টু রিসিভ হয়ে গেছে, যেটা আমি এখনও পর্যন্ত পাইনি, কারণ পাবো কবে? এপ্রিলের পর। তাহলে এইখানে তো অ্যাকাউন্টিং শেষ করতে হবে। তাহলে সেই জায়গাতে অ্যাক্রুড কমিশন, যেটা আমার একটা অ্যাসেট, সেটা অ্যাসেট হিসেবে বুক করে দিয়েছে যে আমি এই টাকাটা পাবো, মানে আমার অধিকার তৈরি হয়ে গেছে, যেটা এখনও আমি পাইনি। মানে এটা অনেকটা ডেটারের মতন না যে পাবো, তো যেহেতু আমি তার থেকে টাকাটা পাবো, সেই কারণে অ্যাক্রুড কমিশনটাকে অ্যাসেট হিসাবে ট্রিট করা হয়। তাই তো? কোনো অসুবিধা আছে? তাহলে গত বছরের যেটা ক্লোজিং, সেটা এই বছরের কি? ওপেনিং। কথাটা বুঝতে পেরেছিস? তার মানে এইখানে সেই অ্যাক্রুড কমিশনটা আছে। বুঝতে পেরেছি? সেই অ্যাক্রুড কমিশনটাকে এখন আমরা কোথায় লিখব? সেই অ্যাসেট সাইডে। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? আচ্ছা, এরপর প্রিপেইড স্যালারি। প্রিপেইড স্যালারি ভালো মতন বুঝবি, যে স্যালারিটা আগের থেকেই পে করা হয়েছে, তো তার মানে এইটাও তো অ্যাসেট একটা। কথাটা বুঝতে পারলি? এবার একটা জিনিস দেখবি, অরিন্দম বললো আরপি মানে পার্সোনাল অ্যাকাউন্ট, আবার আমি বলছি অ্যাসেট। ওখান থেকে জিত কনফিউজ, যাব বাবা। একবার দাদা বললো রিয়েল অ্যাকাউন্ট, অ্যাসেট বললো, আর ওখান থেকে অরিন্দম বললো পার্সোনাল অ্যাকাউন্ট। কনফিউজ হওয়ার কিছু নেই দাদা। আমি আজকে ক্লাসের স্টার্টিংয়েই বলে দিয়েছি যে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে রিয়েল অ্যাকাউন্টও হয় আর তার সাথে সাথে পার্সোনাল অ্যাকাউন্টও হয়। ঠিক আছে? তাহলে প্রিপেইড স্যালারি আগের থেকে তুই পে করে বসে রয়েছিস, সেটা কবে? মানে গত বছরই তুই অ্যাডভান্স হিসেবে দিয়ে দিয়েছিস। ঠিক আছে? কথাটা বুঝতে পারলি তো? সেই কারণে তোর এইটা কি? অ্যাসেট। বুঝতে পেরেছিস? নেক্সট, তাহলে প্রিপেয়ার সেল। এবার হচ্ছে সেল, জানি রিজার্ভ ফর ডাউটফুল ডেটও একই, রিজার্ভ ফর ব্যাড ডেটের মতনই। ক্রেডিটার, কমিশনস রিসিভ নমিনাল অ্যাকাউন্টের জন্য ক্রেডিট এসছে, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কে সাইড এসে পড়বে। এটা কি? আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, তার মানে এক্সপেন্সটা বাকি আছে, তার মানে এটা লাইবিলিটি। যেরকমভাবে প্রিপেড স্যালারি অ্যাসেট, সেরকম আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কি? লাইবিলিটি, ক্যাপিটাল লাইবিলিটি। বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? নেক্সট, এবার এটাও দেখে নিই। ওপেনিং স্টক, পারচেস, ফার্নিচার, ইন্স্যুরেন্স, ক্যাশ ইন অ্যান্ড ওয়েজেস, স্যালারিজ, অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্স। তাহলে এটা কী ধরনের? ইনডিরেক্ট নেচারে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে আসবে। তাই তো? কারণ অ্যাডভার্টাইজমেন্টের উপর একটা বিজনেসের যে মেন প্রোডাক্ট সেটা তৈরি হওয়াটা নির্ভর করে না। ব্যাড ডেট, প্ল্যান্ট, প্ল্যান্ট মানে হচ্ছে যে জায়গাটা, একটা বিজনেস অর্গানাইজেশন, দ্যাট ইজ অ্যাসেট। ডেটার, ড্রয়িং, বিল্ডিং, জানি। ক্রেডিটার, সেলস, পে, বিলস পেবেল, লোন, কমিশন, ব্যাঙ্ক ওভারড্রাফট, ক্যাপিটাল, সব জানি। মানে কোনটা কোথায় আসবে বুঝতে পেরে গেছি, তাই তো?